দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। ইরান যুদ্ধের অজুহাতে বাজার থেকে উধাও খোলা সয়াবিন তেল, কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, ক্যাবের দাম বাড়বে না বলছেন বাণিজ্যমন্ত্রী। ক্ষমতার 14 মাসে 2,60,000 কোটি টাকা ঋণ নিয়েছে ইউনূস সরকার, ব্যয় হয়েছে মূলত সরকার পরিচালনায়। নারী প্রধান পরিবারের নামে ফ্যামিলি কার্ড চালু করতে যাচ্ছে সরকার, প্রথম ধাপে দেওয়া হবে 37,567 জনকে। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ইরান যুদ্ধের অজুহাতেই রাজধানীর বাজার থেকে উধাও খোলা সয়াবিন তেল, সরবরাহ সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলেরও। প্রতিষ্ঠানগুলো চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করে এমন পরিস্থিতি বলছেন ডিলাররা। আর ক্যাবের মতে যুদ্ধের সুযোগ নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারা করছেন ব্যবসায়ীরা। তবে আপাতত সয়াবিন তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। দেশের বাজারে যত তেল বিক্রি হয় তার প্রায় 60% পাম কিংবা সুপার, বাকি 40% সয়াবিন। রাজধানীর বাজারে যার সংকট দেখা দিয়েছে, দিন দিনেকের ব্যবধানে লিটার প্রতি পাম তেলে দাম বেড়েছে অন্তত 5 থেকে 60 টাকা, বিক্রি হচ্ছে 170 টাকা লিটারে। আর কিছু দোকানে 2-1টি করে 5 ও 2 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দেখা মিললেও মিলছে না খোলা সয়াবিন তেল। তেল তো হলো পাবলিকে শর্ট করে আলা, মানে যার লাগবো 1 লিটার হ্যাঁ নিতেছে 10 লিটার। ফ্রেশ কোম্পানি দিতেছে মোটামুটি কিছু, আর রূপসান্দা তীর এরা ঠিক মতন দিতেছে না। গতকালকে তো পাম্প ছিলই না, আমরা এই যে রাত্রেবেলা পাম্প পাইছি, ও দাম 1 গ্রামে 2,000 টাকা বেশি। বাজারে সয়াবিন তেলের এমন সংকট মূলত পর্যাপ্ত সরবরাহ না থাকাকে কেন্দ্র করে বলছেন ডিলাররা। তাদের অনেকের দাবি ডিজেল সংকটে তেলবাহী পরিবহন পাওয়া কঠিন হয়ে পড়েছে, ফলে বিঘ্ন ঘটছে সরবরাহ ব্যবস্থায়। আবার অনেকের অভিযোগ চাহিদা অনুযায়ী পর্যাপ্ত তেল সরবরাহ করছে না বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো, যার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। মেঘনামেলুর থেকে কারণ বাজার আইতে তেল লাগে প্রায় 40-50 লিটার, 80 টন যাইতে লাগে 120 লিটার, গাড়িতে যায় তেল 20 লিটার। এখন যার জন্য জ্বালানি তেলের সংকটে আমি তো আমার আমার গাড়িগুলি তো মাল আনতে পারতেছি না। সব কোম্পানির তেল বন্ধ, কোনো কোম্পানি তেল দিচ্ছে না। টুকটাক কোনো কোম্পানি তেল দিচ্ছে, তাও পর্যাপ্ত না। ট্যারিফ কমিশনের হিসাবে দেশে প্রতি মাসে সয়াবিন তেলের চাহিদা 87,000 টন। রোজায় সেই চাহিদা বেড়ে দাঁড়ায় 3 লাখ টনে, যা বিবেচনায় নিয়ে এবার 3,66,000 টন তেল আমদানি হয়েছে দেশে। এর মধ্যে 1,08,000 টন সয়াবিন আর 2.5 লাখ টনের বেশি পাম, ফলে সরবরাহ রয়েছে পর্যাপ্ত। তারপরেও কৃত্রিম সংকট তৈরি করতে দাম বাড়ানোর পায়তারা চলছে মন্তব্য ক্যাবের। যুদ্ধের কারণে আমাদের ভোক্তাদের মধ্যে এরকম একটা প্যানিক তৈরি হয়েছে যে আপনাদের তেল বোধহয় পাওয়া যাবে না, এই কারণে তারাও অতিরিক্ত কিনছে। আর এই ফাঁকে যেটা হচ্ছে, আমাদের যে রিফাইনারিরা তারা সাপ্লাইটাকেও সীমিত করে দিয়েছে। অর্থাৎ সাপ্লাইটা সীমিত করলে, বাজার অস্থির করলে, তখন দাম বাড়ালে তারা আরও বেশি বেনিফিট পাবে, এটাই তাদের চিন্তা। তবে আপাতত সয়াবিন তেলের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী। আতঙ্কিত হয়ে বাড়তি তেল না কেনার আহ্বানও জানান তিনি। তেলের দাম 1 ফুটও বাড়বে না, একটু বাড়বে না। দয়া করে আতঙ্কিত হয়ে বেশি বেশি কেনার প্রতিযোগিতায় নামার কোনো দরকার নাই, কারণ বাজারে এটার পর্যাপ্ত সরবরাহ আছে। সরকারি হিসেবে বছরে ভোজ্য তেলের চাহিদা প্রায় 22 লাখ টনের মতো। সেই চাহিদা বিবেচনায় নিয়ে তা আমদানির অনুমতি দেয় সরকার, যা কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নিয়মিত আমদানি করে পরিশোধনের পর সরবরাহ করে বাজারে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 2,60,000 কোটি টাকার বেশি ঋণ করে গেছে ইউনূস সরকার। তার সময় বৈদেশিক ঋণ বেড়েছে 1,39,000 কোটি টাকা, আর অভ্যন্তরীণ ঋণ বেড়েছে 1,21,000 কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত ঋণ বুলেটিনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, রাজস্ব আয় কমার কারণে সরকার পরিচালনার জন্য ধারই ছিল অন্তর্বর্তী সরকারের একমাত্র ভরসা। ফলে সামগ্রিকভাবে বেড়েছে দেশের ঋণের বোঝা। সাধারণত উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে থাকে সরকার। অর্থ মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের শাসনামলের শুরু থেকে গেল বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে 21,49,000 কোটি টাকার বেশি। 2025-এর জুনও যা ছিল 18,89,000 কোটি টাকার মতো। সে হিসেবে অন্তর্বর্তী সরকার 14 মাসে ঋণ করেছে 2,60,257 কোটি টাকা। যদিও অন্তর্বর্তী সরকারের সময় 2024-25 অর্থ বছরে যে এডিপির বাস্তবায়ন হয়েছিল তা ছিল 7 বছরের মধ্যে সর্বনিম্ন। ঋণটা বেড়েছে আসলে বিশেষ, এখন আমি ক্লিয়ারলি বলবো যে এটা সিম্পলি তাদের ইনএফিসিয়েন্সি। তারা কোনো নজরই দেয়নি আপনার রেভিনিউ কালেকশনের ব্যাপারে।
যার জন্য রেভিনিউ কালেকশন ভালো হয়নি। ভালো না হওয়ার জন্য আবার এই সরকারকে আমি কখনো উদ্বিগ্ন দেখতাম না। কেন? সরকার তো জানে আমার তো সোর্স একটা আছে, বরোইং, আই ক্যান বরো ফ্রম দ্য ব্যাংকিং সিস্টেম, সমানে ব্যাংকিং সিস্টেম থেকে বড় করে গেছে। তথ্য বলছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার মাস 2024-এর আগস্ট থেকে 2025-এর সেপ্টেম্বর পর্যন্ত 14 মাসে দেশে মোট বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে 9,51,000 কোটি টাকা। আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার আগে যা ছিল 8,12,000 কোটি টাকা, অর্থাৎ ইউনূস সরকারের আমলে বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে 1,39,000 কোটি টাকার মতো। একই সময় দেশের অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া ধারের পরিমাণ 10,76,000 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 11,97,000 কোটি টাকা। সেই হিসেবে অভ্যন্তরীণ উৎস থেকে অন্তর্বর্তী সরকার ধার করে গেছে 1,21,000 কোটি টাকা। বেশিরভাগই ঋণ এসছে নীতিগত সহায়তার ক্ষেত্রে, যেগুলো বাস্তব অর্থে আমাদের যেটাকে বলি উৎপাদন ক্যাপাসিটি, এটা বৃদ্ধিতে কিন্তু সহায়ক ঋণ খুব একটা আসেনি। যেগুলো এসছে এগুলো সবগুলোই আপনার এই ধরনের নীতি সহায়তামূলক, যেগুলো এখন আমাদেরকে পরিশোধ করতে হবে। কাজেই এই ঋণগুলো কিন্তু সত্যি অর্থে একটা আমাদের ঋণ নির্ভরতা বাড়াতে একটা সক্রিয় ভূমিকা রেখেছে। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত হিসেব আমলে নিলে মোট ঋণের পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এমন বাস্তবতায় বর্তমান সরকারকে রাজস্ব আয় বৃদ্ধিতে মনোযোগ দেওয়ার পাশাপাশি আসন্ন বাজেট প্রণয়নে দক্ষতার পরিচয় দিতে হবে বলে মত তাদের। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে নারী প্রধান পরিবারের নামে ফ্যামিলি কার্ড চালু করতে যাচ্ছে সরকার। পাইলট কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকার মোট 37,567টি পরিবার এ কার্ড পাবেন। বুধবার সকাল 10টায় রাজধানীর বনানীর টিএনটি খেলার মাঠে এ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক কার্ডে নগদ অর্থ বা নিত্য প্রয়োজনীয় সকল পণ্য। নির্বাচনের আগে ইশতেহারে এমন ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটের পর সরকার গঠন করে বিএনপি, তার পরপরই ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়। আগামীকাল সকাল 10টায় রাজধানীর বনানীর টিএনটি খেলার মাঠে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাজ কল্যাণ মন্ত্রী। কালকে 10 তারিখে প্রথম এই 37,562 জন। তিনি জানান, হতদরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত প্রায় 52,000 পরিবারের তথ্য যাচাই করে 37,567টি নারী প্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য চূড়ান্ত করা হয়েছে। সমগ্র প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে পিএমটি টেস্ট বা দারিদ্র সূচক মানের ভিত্তিতে সম্পন্ন করায় উপকারভোগী নির্বাচনে কোনোরূপ দুর্নীতি, স্বজনপ্রীতি বা ম্যানুয়াল হস্তক্ষেপের কোনো অবকাশ নেই এবং এই পদ্ধতিটি ইউনিভার্সাল, অর্থাৎ কোনো টার্গেট ওরিয়েন্টেড কোনো সিলেকশন এখানে হয়নি। কাজে এটি টোটালি ফ্রি অফ কস্ট। কোথাও কোনো সুবিধাভোগীর কোনো অফিস থেকে কার্ড কালেক্ট করতে হবে না। অফিস ওনার বাসায় যে, ওনার ঘরে যে কার্ড পৌঁছে দিয়ে আসবে, অর্থাৎ সরকারি কর্মচারীরা, কর্মকর্তাগণ। মন্ত্রী বলেন, এখন নির্বাচিত নারীরা মাসে 2,500 করে টাকা পাবেন। পরে সমমূল্যের খাদ্যপণ্য সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। সামাজিক নিরাপত্তা খাতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে বরাদ্দকৃত অর্থ হতে ফ্যামিলি কার্ড ভাতা G2P অর্থাৎ গভর্নমেন্ট টু পারসন পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগী নারীর পছন্দ অনুযায়ী তার মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। ডক্টর জাহিদ হোসেন বলেন, পাইলটিং কর্মসূচিতে জুন পর্যন্ত 38 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রথম পর্যায়ে 13টি জেলার 15টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। যদি এটা আমরা বাস্তবায়ন করতে পারি, এসডিজির এই গোলটি আমরা অ্যাচিভ করতে পারবো, অর্থাৎ অর্জন করতে পারবো। নুরনাহার উইলি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 132 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,141-এ। বেচা কেনা হয়েছে 416 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 351টির, কমেছে 17টির, আর অপরিবর্তিত আছে 20টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। ইরান ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে বাজারে কিছুটা ভোলাটিলিটি লক্ষ্য করা গেছে।
গত 4 কার্যদিবসে যুদ্ধের প্রভাবে মার্কেট কারেকশন হয়েছে প্রায় 9.5% মতো। তবে বাজার আজ ইতিবাচক ধারায় শেষ হয়েছে এবং ইন্ডেক্স বেড়েছে 2.6%। আজ দর হ্রাসের বিপরীতে দর বৃদ্ধির কোম্পানির সংখ্যা প্রায় 21 গুণের মতো ছিল। আজ সব সেক্টরের শেয়ারেরই দর বৃদ্ধি পেয়েছে। মার্কেট টার্নওভার আজ গত কার্যদিবসের তুলনায় 21.8% হ্রাস পেয়েছে। টার্নওভারের দিক থেকে ব্যাংকিং সেক্টর আজ শীর্ষস্থানে ছিল। এরপরেই ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং টেক্সটাইল সেক্টর। ওরিয়ন ইনফিউশন লিমিটেড আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি। জ্বালানি সংকটের শঙ্কায় রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে সোমবারও ছিল যানবাহনের দীর্ঘ সারি। রেশনিং করায় চাহিদা মতো সরবরাহ না আসায় বন্ধ রাখতে হয়েছে অনেক পাম্পের তেল বিক্রি। আর তেল বিক্রিতে সীমা নির্ধারণ করে দেয় বিপাকে পড়ার অভিযোগ গাড়ি এবং মোটরযান চালকদের। আনোয়ার হোসেনের রিপোর্ট। জ্বালানি তেল নিতে পাম্পে পাম্পে ভোক্তার ভিড়। সরবরাহ সংকটে অধিকাংশ সময় বন্ধ থাকছে অনেক ফিলিং স্টেশন। চালকেরা তাই তেলের জন্য ঘুরছেন রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। হাতে গোনা যে কয়টিতে তেল মিলছে সেখানে তাই দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি। কোথাও লাইন ছাড়িয়ে গেছে 1 কিলোমিটার পর্যন্ত। মধ্যপ্রাচ্য সংঘাতের শুরুর পর এই অবস্থা থেকে পরিত্রাণ মিলছে না। 3-4 দিন যাবত প্রতিদিনই সমস্যা হইতেছে। এইখানে তো আজকে 5টা পাম্পে গেছে, কোনো পাম্পে তেল নাই, বলতে আসছে যে লেখাই আছে যে অক্টেন নাই। 4টা পাম্প ঘুরে আসছি কিন্তু এখন পর্যন্ত তেল নিতে পারিনি। না, ওই জায়গায় সব জায়গায় তেল নাই। লাস্ট এইটা দাঁড়াইছি, তাও 3-4 ঘন্টা লাগবে। তেজগাঁও, মহাখালী, গুলশান, রিং রোড, গাজীপুর এয়ারপোর্টের আগে থেকে রেললাইন থেকে ঘুরে আসছি, তেল নাই। মহাখালীর এই পাম্পটিতে 3 দিন পর ডিপো থেকে তেল এসেছে, তাই বিকেল থেকে তা দেয়া হচ্ছে ভোক্তাদের। এদিকে সরকার তেল গ্রহণের সীমা নির্ধারণ করে দেয় আরও বিপাকে পড়েছেন ভোক্তারা। যদিও ভবিষ্যৎ বিবেচনা করে রেশনিং আর তেল বিক্রির সীমা নির্ধারণ ছাড়া উপায়ও নেই বলছে সরকার। আর পাম্প থেকে বলা হচ্ছে ডিপো থেকে চাহিদা মতো তেল পাওয়া গেলে আগের মতোই 24 ঘন্টা বিক্রি করতে প্রস্তুত তারা। আমাদের দৈনিকে 2 লিটার হয় না, বেশি লাগে। আজকে যেমন আমি 3-4টা পাম্প ঘুরে পরে এখানে আসছি, 2টাতে সিরিয়াল দিছি, অর্ধেকে এসে তেল শেষ আমতলিতে। এখন এটা আমার 4 নাম্বার। আমার গাড়ি চলে প্রতিদিন 100 কিলো, এখন তো আমার তেল দিতেছে 50 কিলো। তাহলে এই ক্ষেত্রে আমার সিরিয়ালে বসে থাকা লাগতেছে, গাড়ি ওই অর্ধেক চলতেছে। এখন দিন রাত মিলাইয়া 12 থেকে 13,000 লিটার তেল বেচছি। আর এখন বর্তমানে আমরা 30,000 লিটারও যদি সবারই যদি একদম ফুলফিল দিয়ে দিই, 30,000 লিটার আমরা পারতেছি না। তেলের ক্রাইসিস আমরা সেভাবে এখন আমরা ফেস করিনি। এটা আমার কাছে মনে হয় যেটা তেলের যতটুকু না ক্রাইসিস, জনমনে আতঙ্কটা তার চেয়ে বেশি। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে রোববার থেকে পাম্পগুলোতে পুলিশি টহল জোরদার করার ঘোষণা দিয়েছে সরকার, তবে বাস্তবে তা দেখা যায়নি। আনোয়ার হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল প্রায় $120 পৌঁছেছে। হরমুজ প্রণালী বন্ধ হয় গত এক সপ্তাহে দাম বেড়েছে 30% পর্যন্ত, যা 2022 সালের পর সর্বোচ্চ দাম বৃদ্ধি। বিশ্লেষকরা বলছেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মূল্যস্ফীতির চাপে পড়বে বিশ্ব অর্থনীতি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধ তীব্র আকার ধারণ করায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে ভয়াবহ অস্থিরতা তৈরি হয়েছে। সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 1 লাফে বেড়ে যায় 38% পর্যন্ত। তেল ক্ষেত্রে একের পর এক হামলা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তথ্য বলছে সোমবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $119.50 পর্যন্ত উঠে যায়, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম $119.48 পৌঁছায়। এদিকে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের তেল ক্ষেত্র আক্রান্ত হয়েছে। এতে তেল উৎপাদন কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশগুলো। জ্বালানি বিশেষজ্ঞদের শঙ্কা, যুদ্ধ দীর্ঘায়িত হলে তেলের দাম আরও বাড়তে পারে, যা ব্যারেল প্রতি $200 যেতে পারেও বলে শঙ্কা তাদের। ইতিমধ্যে বিশ্বজুড়ে বাড়তে শুরু করেছে পরিবহন সংকট। পরিস্থিতির উন্নতি না হলে সামনের দিনে তীব্র মূল্যস্ফীতি দেখা দিতে পারে। There will still be some significant disruptions of flow because the convoy system will be inherently slower
than what prevailed previously, and in particular, gas could be impacted a lot more than oil. এদিকে জ্বালানি তেলের সংকট মোকাবেলায় নিজেদের মজুদ থেকে তেল সরবরাহের ঘোষণা দিয়েছে G7-ভুক্ত দেশগুলো। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।